ইন্টারাপ্ট হচ্ছে। ইন্টারাপ্ট হচ্ছে মানে ওই যে সকলে অ্যাডমিট করছো তো, এই অ্যাডমিট আসছে কন্টিনিউয়াস, এই জন্য ইন্টারাপ্ট হচ্ছে। অ্যাডমিটটা থেমে গেলে হয়তো এটা কারেকশন হয়ে যাবে। আহ, প্রথমত তোমাদের সকলকে স্বাগতম, ওয়েলকাম, অ্যান্ড তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। ফোর্থ ইয়ারে এসেছো তোমরা, তোমাদের সঙ্গে তোমাদের দেখা সাক্ষাৎ হলো না। উইথ দ্য হেল্প অফ দিস মিডিয়া আমরা তোমার সাথে যোগাযোগ করছি। তোমরা তোমরা সকলেই ভালো আছো? তোমরা জি কি স্যার, জি সকলে? স্যার, জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। সকলে সুস্থ থাকো, দোয়া করি। প্যাথোলজি ডিপার্টমেন্টে যে সাবজেক্টকে তুমি ওন করবা, এই সাবজেক্টের কম্পোনেন্ট গুলো আমি একটা একটা করে বলি আর কি। প্যাথোলজিতে অ্যাকচুয়ালি যে স্ট্রাকচার, প্যাথোলজির স্ট্রাকচারটা চারটা কম্পোনেন্টে ভাগ করা আছে: জেনারেল প্যাথোলজি, হিমাটোলজি, সিস্টেমিক প্যাথোলজি অ্যান্ড অ্যান্ড ক্লিনিক্যাল প্যাথোলজি। তো জেনারেল প্যাথোলজিটা আর হলো হিমাটোলজি, এটা বোর্ডটা একটা বোর্ড। আর হলো যখন ভাইবা বোর্ডে যাবা, ভাইবা বোর্ডে জেনারেল প্যাথোলজির 5টা বক্স থাকবে এবং হিমাটোলজিরও 5টা বক্স থাকবে। এরকম সিস্টেমিক প্যাথোলজির 5টা বক্স থাকবে, ক্লিনিক্যাল প্যাথোলজিরও 5টা বক্স। কেমন? তো এখানে 25টা বক্স থাকবে, 25টা বক্স থাকবে, 25 25 কত, 125টা কোশ্চেন আর কি। 125টা তোমাকে কোশ্চেন ড্রপ আউট করতে হবে, তুলতে হবে, তুলে তোমাকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, যদি রেগুলারলি ক্লাস করা যায়, আহ, যদি ঠিকমতো ক্লাস করা যায়, আমার মনে হয় কি তেমন কঠিন হবে না। আমি প্রিলিমিনারি তোমাদের যে আইডিয়াটা দিব, যে যেমন অনেক সময় এক্সামিনাররা জিজ্ঞেস করে, হাউ ডু ইউ মিন বাই প্যাথোলজি, হাউ ডু ইউ মিন বাই প্যাথোলজি, প্যাথোলজি বলতে কি বোঝো? হ্যাঁ, প্যাথোলজি বলতে আমরা বলছি শব্দটা আর প্যাথোলজি। হ্যাঁ, লজি মানে নলেজ, আর প্যাথোলজি মানে ডিজিজ। নলেজ অ্যাবাউট দ্য ডিজিজ, যে সাবজেক্ট পড়ে আমরা ডিজিজ সম্পর্কে জানতে পারি, হ্যাঁ, ডিজিজের কজ গুলো জানতে পারি, সেটাকে বলছি আমরা প্যাথোলজি। চারটা কম্পোনেন্টে ভাগ করা হয়: জেনারেল প্যাথোলজি, হিমাটোলজি, সিস্টেমিক প্যাথোলজি, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিনিক্যাল প্যাথোলজি। আমি তোমাদেরকে হিমাটোলজি আর কি, যে সাবজেক্টটা ধরো তোমাদের পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। এখানে তোমার হলো যখন তোমরা বেড সাইড কাজ করবা, ফিফথ ইয়ারে গিয়ে, এখন তো শুরু হয়ে গেছে তোমাদের, ওয়ার্ডে যে কাজ করবা, একটা ব্লাডের রিপোর্ট যাবে, একটা ইউরিনের রিপোর্ট যাবে, একটা স্টুলের রিপোর্ট যাবে। এই রিপোর্ট গুলো এক্সপ্লেনেশন জানতে হবে। এক্সপ্লেনেশন বোঝা যায়? শোনা যায়? স্যার, কথা কেটে শোনা আসতেছে। যাচ্ছে? একটু কেটে কেটে আসতেছে স্যার, নেটওয়ার্ক প্রবলেম মেবি। আপনি ক্লিয়ার শোনা না। যায়? স্যার, শোনা যাচ্ছে কিন্তু ক্লিয়ার না। শোনা যাচ্ছে? দেখেন। আচ্ছা, ঠিক। হ্যাঁ, আচ্ছা। আহ, যেটা আমি বলছিলাম যে চারটা কম্পোনেন্টের ভিতরে আই লাইক টু স্টার্ট হেমাটোলজি। হ্যাঁ, নলেজ অ্যাবাউট ব্লাড, নলেজ অ্যাবাউট ব্লাড। হ্যাঁ, যে বিগ সাবজেক্ট। আমরা নিশ্চয়ই ফিজিওলজিতে পড়েছি কিভাবে হিমোপয়েসিস হয়। হিমোপয়েসিস কিভাবে হয়? গ্লিওপ্রোটিন স্টেম সেল, তারপর কলোনি ফর্মিং ইউনিট, বাস সেল, ইরিথ্রয়েড, জিএমসিএস, কলোনি ফর্মিং ইরিথ্রয়েড, মাইলয়েড, ইরিথ্রয়েড, কলোনি ফর্মিং লিম্ফয়েড কিছু। হ্যাঁ, কলোনি ফর্মিং ইউনিট, ইরিথ্রয়েড যেটা, সেখান থেকে আরো অনেকগুলো ম্যাচুরেশন হয় আর কি। কিভাবে ম্যাচুরেশন হয়? দৈরিথ্রোব্লাস্ট, ব্যাজোফিলিক ইরিথ্রোব্লাস্ট, নর্মোব্লাস্ট, reticulocyte, and then come to the red blood corpuscle. রেড সেল, এই যে
নন নিউক্লিয়েটেড রেড সেল। একটা সেল কিন্তু নন নিউক্লিয়েটেড সেল, বাট ইট ইজ নন নিউক্লিয়েটেড। হ্যাঁ, আর একটা নন নিউক্লিয়েটেড সেলের নাম কি? আর একটা নন নিউক্লিয়েটেড সেলের নাম হলো প্লেটেলেট। দেয়ার ইজ নো নিউক্লিয়াস এট অল। Platelet has no nucleus. Red cell has no nucleus. তাহলে ডেভেলপমেন্টটা কি হলো? এক নম্বর হলো প্লিউরোপটেন্ট স্টেম সেল, তারপর হলো কলোনি ফর্মিং ইউনিট, দেন হলো কলোনি ফর্মিং ইউনিট ইরিথ্রয়েড, এবং ইরিথ্রয়েড থেকে আমরা বলছি ইরিথ্রোব্লাস্ট, প্রোইরিথ্রোব্লাস্ট, ব্যাজোফিলিক ইরিথ্রোব্লাস্ট, দেন আমি বলছি রেটিকুলোসাইট, দেন আমরা বলছি red blood cell. There are so many stages. It is one of the starting from immature cell, then come to the mature cells. If you consider the proerythroblast, if you consider erythroblast, if you consider the that is normoblast, usually not found in the blood. Oh, where it is found? It is found in the bone marrow. All these particles are found in the bone marrow, like proerythroblast, basophilic erythroblast, normoblast. Then spill over, escape over, come to the blood vessels. Blood vessels এসে হয় কি? এটা রেটিকুলোসাইট হচ্ছে, রেটিকুলোসাইট থেকে হচ্ছে তোমার রেড সেল, রেড ব্লাড কর্পাসকুল। তাহলে এই যে স্টেজিংটা আর কি, এই যে স্টেজটা বলা হলো, এই স্টেজগুলো কেন দরকার? এই জন্য ডিজিজ জানার জন্য। যেমন সে ফর এক্সাম্পল, পেশেন্ট সাফারিং ফ্রম thalassemia, patient suffering from leukemia, patient suffering from thrombocytopenia, megakaryoplastic hyperplasia. If you consider what happening in the blood, all these cells are mature. Red cell are mature, platelet are mature, normoblast, that is the neutrophil are mature, lymphocyte are mature, all these mature. But if it comes to the immature cell in the blood, what happens? We consider there might be something wrong. সেখানে কিছু সমস্যা আছে বলে আমরা ধরে নেব। তাহলে স্টেজিংটা, এই স্টেজ অফ ম্যাচুরেশন, স্টেজ অফ হেমাটোপোয়েসিস এখানে খুবই গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আবার রিপিট করছি। এখানে কোশ্চেনটা হলো, যদি if the examiner raise a question to you, how hemopoiesis occur, what will be the answer? How, কোশ্চেনটা হলে হেমোপয়েসিস কিভাবে হয় আমাদের শরীরে, হিউম্যান বডিতে হেমোপয়েসিস কিভাবে হয়, what will be the answer? Answer will be in this way. Number 1, প্রথম হলো প্লিউরোপটেন্ট স্টেম সেল। এই স্টেম সেলটা কোথায় তৈরি হয়? ইয়ক স্যাকে তৈরি হয়। আমরা যখন মায়ের গর্ভে থাকি, তখন প্রথম যে ইয়ক স্যাকটা তৈরি হয়, ওই ইয়ক স্যাকে কিন্তু তোমার এই ব্লাডটা প্রথম তৈরি হয়। তারপরে কোথায় তৈরি হয়? ইয়ক স্যাকের পরে ওটা ইয়ক স্যাক থেকে আসছে তোমার কোন ম্যারোতে আসছে, স্প্লিনে আসছে, লিভারে আসছে, লিম্ফ নোডে আসছে। তাহলে প্রাইমারি সাইট অফ হেমোপয়েসিস কি? What are the primary site of hemopoiesis? Number 1, intrauterine life,
the yolk sac, then come to the spleen, then come to the liver, then come to the bone marrow, then come to the lymph nodes. lymph node. Okay? So the question will be, answer will be clear. If the examiner asks to you, what are the primary site of the hematopoiesis? You may answer easily in this way. Then what happens? How hematopoiesis occur in the yolk sac or bone marrow, or in the liver, or in the spleen, or in the lymph node? How? Number one, pluripotent stem cell, then colony forming unit, then it is different, it is subdivided into erythroid, granulocytic series of cell, then come to the megakaryocyte series of cell, then come to the lymphoid series of cell. If you consider erythroid series of cell, erythroblast, proerythroblast, basophilic erythroblast, normoblast, and then come to the reticulocyte, then RBC. This is erythropoiesis for the red cell. Erythropoiesis হলো এটা। এখন come to the granulopoiesis. How granulopoiesis occur? Number one, granulopoiesis number one, that is হলো colony forming unit GM, মানে গ্রানুলোসাইট, মনোসাইট, মেগাক্যারিওসাইট সিরিজের সেলগুলো এখান থেকে তৈরি হবে। নাম্বার ওয়ান, মায়োলোব্লাস্ট, প্রোমায়োলোসাইট, মেটামায়োলোসাইট, ব্যান্ড ফর্ম, দেন সেগমেন্টেড নিউট্রোফিল। তাহলে গ্রানুলোপয়েসিস কিভাবে হচ্ছে, গ্রানুলোসাইটটা কিভাবে হচ্ছে, একটা নিউট্রোফিল কিভাবে তৈরি হচ্ছে? প্রথমে হলো মাইলোব্লাস্ট, দেন কাম টু দা মাইলোসাইট, দেন কাম টু দা প্রোমাইলোসাইট, দেন নেক্সট হলো মেটামাইলোসাইট, দেন মেটামাইলোসাইটের পরে হলো ব্যান্ড ফর্ম, দেন সেগমেন্টেড নিউট্রোফিল। It has significance. If in the blood film there is a lot of myeloblasts, promyelocyte, myelocyte, usually it is not found in the blood. It is usually found in the bone marrow, but sometimes it comes to the peripheral blood. You must consider this is a case of leukemia or hematological disorder. So this hematopoiesis is very important for the medical students and the doctors. This report is very, very important for the students and the doctors. If any patients go to the peripheral blood film, we see there is a myeloblast, there is a promyelocyte, metamyelocyte, band form. Then we say this is a leukemia. So this is the maturation. This is the series of maturation occurs normally in our body. That is myeloblast, promyelocyte, metamyelocyte, and then come to the segmented neutrophil. Hello, a series test hello. Then come to the megakaryocyte. Then come to the megakaryocyte. The precursor cells are megakaryoblast. In the bone marrow, the megakaryoblast is the largest cell throughout the whole cell. হেমাটোলজিক্যাল যত সেল পাবা হেমাটোলজিতে, যত ধরনের সেল পাবা, আরবিসি বলো, ডব্লিউবিসি বলো, তারপর হলো অন্যান্য যত সেল বোন ম্যারোতে যেখানে পাও না কেন, সব থেকে লার্জেস্ট সেল হলো মেগাক্যারিওব্লাস্ট, দেন প্রোমেগাক্যারিওব্লাস্ট, দেন মেগাক্যারিওসাইট, দেন প্লেটেলেট। One megakaryocyte produce 20 pro-platelets. What is the importance of platelets? This is insulator.
act as insulator in our vessel. If you consider the refrigerator, there is a gasket rubber. Why the gasket rubber in the refrigerator? As because the cooling system is protected by the rubber, gasket rubber. In same way, if in our body the vessel wall, inside the vessel wall, this platelet act as insulator to protect the fluid in the cavity, vascular system, to protect the WBC, RBC and fluid, act as insulator and capable to prevent the leakage system. Leakage system থেকে বাঁচাচ্ছে, আর লিকেজ হলে তো ফ্লুইড বেরিয়ে যাবে, অন্যান্য সেল বেরিয়ে যাবে। এইটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের প্লেটেলেট দরকার। তাহলে মেগাক্যারিওব্লাস্ট, প্লেটেলেটের দাদার নাম কি? তাহলে মেগাক্যারিওব্লাস্ট। প্রিকারসর সেল হলো মেগাক্যারিওব্লাস্ট। সে ফর এক্সাম্পল, another example, the lymphoid cell, that is lymphoblast, pro-lymphoblast, that is lymphocyte again divided into three types, that is usually two types, B lymphocyte and T lymphocyte. B lymphocyte থেকে হচ্ছে pro B থেকে হচ্ছে প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে হলো ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়, আইজিডি, এই সমস্ত ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়। আর একটা হলো টি সেল, কি হয়? ইট হ্যাজ এ প্যারাক্রাইন ইফেক্ট অ্যান্ড অটোক্রাইন ইফেক্ট। হ্যাঁ, সে নিজে করে কি প্যারাক্রাইন ইফেক্ট অ্যান্ড অটোক্রাইন ইফেক্ট, নিজেরা নিজেদের বৃদ্ধি করে। এবং টি সেলগুলো কি টি হেল্পার এবং হিস্টো কম্পিটিটিভ এমএসসি মলিকুল 1 and 2, এমএসসি মলিকুল যে আছে, এই মলিকুলগুলো তারা নিজেরা এখানে এস্টাবলিশ করে এবং আইডেন্টিফাই করে। যেমন ধরো, সে ফর এক্সাম্পল, একটা ফরেন বডি ঢুকে গেল, কি আইডেন্টিফাই করবে? এমএসসি মলিকুল করবে, এমএসসি 1 or 2 মলিকুল করবে। এমএসসি 2 আইডেন্টিফাই করে সে ম্যাক্রোফেজকে সিগন্যাল পাঠাবে, ম্যাক্রোফেজ সিগন্যাল পাঠালে সে বি সেল, টি সেল, এনকে সেলকে সিগন্যাল পাঠাবে। একটা দূরবৃত্ত ঢুকে গেছে আমাদের শরীরে। এখন বি সেল পলিফারেট হবে, পলিফারেট হয়ে প্লাজমা সেল হবে, প্লাজমা সেল হয়ে সেখানে তারা কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করবে টু prevent this bacteria, as well as rest of the NK cell, natural killer cell, সরাসরি কিল করবে ব্যাকটেরিয়াটাকে অথবা সেই ফরেন বডিটাকে। আর একটা যে টি সেল থাকবে, এর অটোক্রাইন ইফেক্ট আছে, প্যারাক্রাইন ইফেক্ট আছে। সে করবে কি? ব্যাকটেরিয়ার চারিদিকে সে একটা ব্যারিয়ার, হাতে হাত মিলিয়ে, হাতে হাত ধরে ওই ব্যাকটেরিয়াটাকে ঘিরে ফেলবে। আর একটা কাজ হলো সে সংখ্যা বাড়তে থাকবে। এইভাবে যখন তোমরা ইমিউনোলজি পড়বা, তখন এখানে কিন্তু ইন ডিটেল একটা বই লেখা আছে ইমিউনোলজি, বি সেল, টি সেল, এনকে সেল, সুপার সেল, এগুলো লেখা আছে। এখান থেকে তোমরা এটা জানতে পারলা। বোঝা যাচ্ছে? আমার কথা কি শোনা যায়? ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যালো, জি স্যার, শোনা যায়। বোঝা যাচ্ছে? একটু পিডিএফ দিলে ভালো তো। আবার রিপিট দিব? না স্যার, মানে লেকচারটা যদি দেওয়া যেত, লেকচারে লেকচারটা আবার আমি বলছি, আবার রিপিট করছি। দেখো, এই হিমোপোয়েসিসটা ইট ইজ দ্য ফার্স্ট ক্লাস in our lives, very important for hematology. Not only hematology, if you go to the when you go to the medicine, go to the surgery, gynae or allied subject, যে কোনো সাবজেক্ট গান করতে যাওয়া, তোমাকে এই জিনিসটা জানতে হবে। একটা লোকের প্লেটলেট কমে গেছে, প্রেগন্যান্সি, thrombocytopenia in pregnancy, how to manage? Neutrophil leukocytosis in pregnancy, how to manage? তোমার একটা ফিভার এসেছে, লিউকোপেনিয়া হয়ে গেছে,
হাউ টু ম্যানেজ, একটা ফিভার হয়েছে, লিকোসাইটোসিস হয়ে গেছে, হাউ টু ম্যানেজ। অর্থাৎ তোমাকে বেসিক থিং গুলো তোমাকে রপ্ত করতে হবে, এবং তোমাকে এমন একটা আইডিয়া নিতে হবে যে মোর দ্যান এ টিচার। হ্যাঁ, আমি তো ধরো একজন সিনিয়র লোক, আমি অনেক আগে লেখাপড়া শিখেছি, অনেক আগে পড়াশোনা করেছি, পোস্ট গ্রাজুয়েশন করেছি, আপডেট নলেজ নেট থেকে নিই, তোমাদের কাছ থেকে শিখি, ছাত্র পড় থেকে শিখি। তোমরা যখন বড় হবা তোমরা আরো অনেক জানবা আর কি। আমি যখন ইমিউনোলজি পড়েছি, আমার মনে আছে প্যাথোলজি ডিপার্টমেন্টে আমাদের কোনো ইমিউনোলজি পড়াইনি আর কি, বলতে গেলে ইমিউনোলজি কিছু পড়াইনি আর কি। কিন্তু এখন ইমিউনোলজি একটা বিরাট সাবজেক্ট, বিগ সাবজেক্ট। অতএব এগুলোকে খুব সুন্দরভাবে গুরুত্ব দিতে হবে। আমি এবার আবার রিপিট করছি এগেন। 1 নাম্বার হলো তোমরা লিখে নিতে পারো। যদি ধরো আমাদের ক্লাসগুলো খুলে যায় তাহলে লেকচার শিট গুলো দিতে পারবো। তারপর হলো নট অনলি দ্যাট, তোমাদেরকে আমাদের যে সমস্ত নোট গুলো আছে নোটগুলো দিতে পারবো, এঁকে দেখাতে পারবো। এখন তো ধরো এখানে সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তবু আমাদের টার্গেট হলো ছেলে মেয়েদেরকে একটা এডুকেশনাল এনভায়রনমেন্টে রাখা, তাদেরকে আমাদের মেসেজ গুলো পৌঁছে দেওয়া যে আমি এই জিনিসগুলো পড়াতে চাচ্ছি। বই দেখে দেখে এগুলো স্যার লেকচার শিট আর নোটস গুলো অনলাইনে দেওয়া যায় না? অনলাইনে কিভাবে দেওয়া যায় বাবা? লেকচার শিট গুলো আমি চিন্তা করছি, দেখি কিভাবে কি করা যায়। আমি তো জেরিনের কাছে সকালে আমি গেছিলাম, পাইলাম না ওকে। পরশুদিন আমি কথা বলেছিলাম এই নোট গুলো করে, এখানে তো বাবা কাগজ লাগবে, প্রিন্ট করতে হবে, অফিস আদালত সবই বন্ধ, কে করবে এগুলো? হ্যাঁ, তো এই জন্য অনলাইনে ধরো এগুলো যদি আমরা দিতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো। কালেকশন করে পড়াশোনা করে দিতে পারতাম। আমরা দেবো ইনশাল্লাহ। পরীক্ষার আগে আগে ভাবছি, যখন আমরা কনক্লুশনে পৌঁছে যাবো, পরীক্ষা নেব, পরীক্ষার আগে আগে এগুলো আমরা দেবো, চিন্তা করছি। চিন্তা করো, এখন আপাতত ক্লাসগুলো ফলো করো, আইডিয়াটা নাও, পরে আমরা ওই জিনিসগুলো সমাপ্ত করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ঠিক স্যার। আছে? ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের হ্যাঁ, ব্যাচ ডিস্ট্রিবিউশন কেমন হবে? ব্যাচ তো তোমরা তো সংখ্যায় অনেক। হ্যাঁ, জি স্যার, টোটাল 84 জন। 84 জন। আমি বলেছি যে 20 জন করে ব্যাচ করে দিতে হবে। একটা ব্যাচে ছাত্র একটু বেশি হবে, আর না হলে 21 জন করে করে দিতে হবে। স্যার অ্যাকচুয়ালি আমাদের বাকিগুলাই হচ্ছে 28 জন করে 3টা ব্যাচ করে দিয়েছিল। এটা তো বাবা পরীক্ষা নেওয়া যায় না, যে তোমাদের আইটেম যে পরীক্ষাগুলো না, আইটেম পরীক্ষাগুলো নেওয়া জি যায় না। স্যার। লেকচাররা যদি তোমাকে গাইড না দিতে পারে তাহলে কিন্তু ডাক্তার ভালো করবে না। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড হলো ব্রিটিশ, যে আমাদের যে অ্যাফিলিয়েশন দেওয়া আছে আমাদের মেডিকেল কলেজগুলোতে, এই মেডিকেল কলেজে ঢাকা ইউনিভার্সিটির যে গাইডলাইন, সেখানে হলো 10 জন করে। তারপর আমরা একটা 15 জন করেছি, পরে আমরা নিজের আবার বানিয়ে ওটা 20 জন করেছি, আবার কোনো মেডিকেল 25 জন করেছে। এতে হয় না আর কি, কারণ 15 জন ছেলে হলে, আমিও তো লেকচারার ছিলাম সলিমুল্লাহ মেডিকেল কলেজ 12 বছর, তখন আমরা 15 জন করে করেছিলাম। ব্রিটিশ মেডিকেল টিম এসে আমাদেরকে বলে দিয়েছিল যে তোমরা 15 জন করে করো। আমি দীর্ঘদিন ওখানে কিউরেটার লেকচারার হিসাবে বহুদিন 12 বছর আমি কাজ করেছি, আমি জানি আর কি। 15 জনের বেশি ছাত্র পড়ানো যায় না, হাতে কলমে শেখানো যায়। তুমি আমার যত কন্ট্যাক্টে থাকবে, তোমার হাতে কলমে তোমার খাতাগুলো তুমি কি নোট করছো, এখন যে তুমি যে নোটগুলো করছো আমার লেকচার শুনে, এই নোটগুলো আমি জমা নিয়ে আনবো আর কি, জমা দিয়ে দাও আমাকে। লাস্ট 10 মিনিটসে আমি জমা নিয়ে ওই নোটগুলো সব কারেকশন করে দিলাম। এটা কি টিচাররা পারবে? না না স্যার, স্যার, এতগুলো মানুষের ভিতরে কিভাবে সম্ভব? 28 জন মানুষ সম্ভব হয়েছে। পারবে না আর কি, কিন্তু আমরা করেছি। এখন ধরো সেই 90-এর দশকে 80-র দশকে আমরা এগুলো করেছি, যে তোমার খাতাগুলো আমি যে কি পড়ালাম আর কি তুমি ফলো করলে আর কি, এটা ফিডব্যাক বলে আর কি। হ্যাঁ, টু ওয়ে কমিউনিকেশন। আমি কি পড়ালাম, আমার ছাত্র কি বুঝলো, খাতাগুলো সব জমা দিয়ে দাও। দেখলাম যে আমি একটা পড়ালাম, উনি আর একটা বুঝেছেন। দেখা হলো মোস্ট অফ দেম বুঝে আর কি, 2-1 জন ছেলে হয়তো, দেখা হলো 15 জনের হয়তো 2-3 জন ছেলে হয়তো সে উল্টা পাল্টা একটু বুঝেছে আর কি, তারটা কারেকশন করে দেওয়া। এইভাবে ছেলে মেয়েদেরকে কারেকশন করা আর কি। আফটার তোমাকে তো ধরো এমন ডাক্তার তৈরি করতে হবে মার্কেটে, তুমি যেন সবচেয়ে ফিটেস্ট ডাক্তার। আমি একটা প্রোডাক্ট করলাম, প্রোডাক্টটা মার্কেটে চললো না, তাহলে এই প্রোডাক্ট দিয়ে তো লাভ হবে না।
আমি অসুস্থ হলাম, আমার মনে আছে আর কি, আমার মেয়ের ছেলে নিয়ে গেলাম আমাকে রাত 12টা-1টার দিকে, নিয়ে যে দেখি আমার ছাত্র, মিডফোর্ডের ছাত্র, তাড়াতাড়ি দেখে আমাকে আমার ছেলে মেয়েরা বলছে কেবিনে যাও কেবিনে যাও। আমি বললাম না, আমার ছাত্র আছে, আমি ওর পাশেই থাকবো। ইমার্জেন্সিতে আমি থাকলাম, সারা রাত ধরে আমার চিকিৎসা করলাম, সুস্থ হয়ে গেলাম তখন। ছাত্র ওইভাবেই তো তৈরি করতে হবে, যার উপর ডিপেন্ড করা যায়, তাই না? এই জন্য তোমার স্টুডেন্ট এবং টিচার্স এবং স্টুডেন্টের রিলেশনটা খুব ক্লোজ হতে হবে। একাডেমিক পয়েন্ট অফ ভিউ এত ক্লোজ হতে হবে জানে একে অপরের ভিতরে কোনো গ্যাপ না থাকে। আমি কি পড়াচ্ছি আর তুমি কি বুঝছো, তুমি কি বুঝলা, আমি কি পড়ালাম, এই গ্যাপটা রাখা যাবে না। তাহলে আর তো ছাত্র তৈরি হলো, ডাক্তার, সুন্দর ডাক্তার তৈরি হবে। আই বিলিভ আমার মনে হয় গ্যাপ থাকবে না। তোমাদের কোয়ারি কোশ্চেন, যে কোনো কোশ্চেন, আমি তো 207 নম্বরে ধরো প্রতিদিনই বসে, আজকেও গেছি, যে 1.5 ব্লক তাও আমি গেছি, 1 ঘন্টা বসে আছি নিজের পড়াশোনা। এই জন্য আমার মনে হয় কোনো সমস্যা হবে না। তোমরা যে কোনো কোয়ারি কোশ্চেন আমার ডিপার্টমেন্টে আসবে, আমি সলভ করে দিই ইনশাআল্লাহ। আমি যখন ফিরে যাই আবার সাবজেক্টে, আবার আমি রিপিট করি আর কি। আমাদের কোশ্চেনটা ছিল হাউ হিমোপয়েসিস ওয়াকার। এটা কিন্তু একটা কোশ্চেন, ভালো কোশ্চেন আর থ্রু আউট দি লাইফ পাওয়া। তুমি যদি ধরো গাইনিতে পড়তে যাও, এই হিমোপয়েসিস কোশ্চেন পাওয়া। তুমি সার্জারি যাও, সার্জারি তোমার সাইট অফ হিমোপয়েসিস, তুমি ইনটিউশন লাইফ, তোমার একটা কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন ফেলোশিপে দিবে। তুমি যদি ধরো তুমি একটা মেডিসিনে ডিগ্রি করতে, ফেলোশিপ করতে চাও, কোশ্চেন পাবা। এই হিমোপয়েসিসটাকে ভালো। যেমন ধরো, যেমন তোমাকে আমি একটা কথা বলছি যে বি সেল থেকে ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়, ইমিউনোগ্লোবুলিন তৈরি হয় আইজিজি, আইজিএম, আইজিডি, আইজিই, এ বললাম না, এটা আইজিএ। এই হিমোগ্লোবিন মলিকুলার ওয়েট কত, একটা এমসিকিউ কোশ্চেন আর। এখন তোমাকে এই জিনিসগুলো ভালো করে জানতে হবে, হ্যাঁ, ভালো করে জানতে হবে। এখান থেকেই তোমার শুরু করতে হবে যে আমি আমার ফাউন্ডেশনটা এত ভালো করব যে 12 তলা, 7 তলা, 18 তলা হলেও যেন আমি ভেঙে না পড়ি। হ্যাঁ, প্রথমে হলো যেটা আমি শুরু করছি, প্লিউরোপোটেন্ট স্টেম সেল। 1 নাম্বার লেখো প্লিউরোপোটেন্ট স্টেম সেল, তারপর একটা ড্যাশ দিয়ে টান দাও, দিয়ে লেখো কলোনি ফর্মিং ইউনিট, তারপর আবার একটা টান দাও, দিয়ে একটা লম্বা টান দিয়ে 3টা ডট, 3টা ফোঁটা দাও। সব থেকে বাম দিকের যে ফোঁটাটা এখানে আসো, হ্যাঁ, বাস্ট ফর্মিং ইউনিট ইরিথ্রয়েড, বাস্ট ফর্মিং ইউনিট ইরিথ্রয়েড। এখানে নিচে লেখো প্রো ইরিথ্রোব্লাস্ট, ব্যাজোফিলিক ইরিথ্রোব্লাস্ট, ব্যাজোফিলিক ইরিথ্রোব্লাস্ট, নর্মোব্লাস্ট, রেটিকুলোসাইট, তারপর হলো আরবিসি। হয়ে গেল? বোঝা গেছে? বোঝা গেল আমার কথা কি বোঝা ব্লাস্ট গেছে? ফর্মিং ইউনিট এরপর হ্যাঁ, ব্লাস্ট ফর্মিং ইউনিট ইরিথ্রয়েড, ব্লাস্ট ফর্মিং ইউনিট ইরিথ্রয়েড, তারপরে আবার একটা টান দাও, দিয়ে লেখো ব্যাজোফিলিক, লেখো প্রো ইরিথ্রোব্লাস্ট, তারপর লেখো ব্যাজোফিলিক ইরিথ্রোব্লাস্ট, তারপর লেখো হলো ইরিথ্রোব্লাস্ট, তারপর লেখো হলো নর্মোব্লাস্ট। এই নর্মোব্লাস্ট পর্যন্ত কিন্তু নিউক্লিয়াস থাকবে। যখনই নিউক্লিয়াসটা বেরিয়ে যাবে তখন আমরা বলবো এটাকে রেটিকুলোসাইট। এই নর্মোব্লাস্ট থেকে রেটিকুলোসাইট হতে সময় লাগে 16 ঘন্টা। নর্মোব্লাস্ট থেকে রেটিকুলোসাইট হতে সময় লাগে 16 আওয়ার। এখন এই রেটিকুলোসাইট থেকে ম্যাচিউর আরবিসি হতে তোমার আবারও 16 ঘন্টা লাগে। এটা এই 32 ঘন্টা এই সময়টা হয়, তাকে বলে আমরা আরবিসি, রেড ব্লাড সেল। বুঝা গেল? বুঝা গেছে? আচ্ছা, তাহলে প্রোইরিথ্রোব্লাস্ট, ব্যাজোফিলিক ইরিথ্রোব্লাস্ট, তারপর হলো নর্মোব্লাস্ট, রেটিকুলোসাইট, তারপর হলো আরবিসি। এই লাইনটা আমরা করে ফেললাম। তারপরে আরেকটা মাঝের লাইনে যাও, ডান দিকে যাও, একটু ডান দিকে যাও, ডান দিকে গিয়ে দেখো গ্রানুলোসাইটিক সিরিজ অফ সেল। হ্যাঁ, এটাকে বলছি আমরা গ্রানুলোসাইটিক সিরিজ অফ সেলের ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে। 1 নম্বর হলো মাইলোব্লাস্ট, 2 নম্বর হলো প্রোমাইলোসাইট, তারপর হলো মেটামাইলোসাইট,
তারপর হলো ব্যান্ড ফর্ম, তারপর হলো সেগমেন্টেড নিউট্রোফিল। বুঝা গেছে? ইয়েস স্যার। বুঝা গেল? বুঝা গেল? তাহলে মাইলোব্লাস্ট থেকে আমরা সেগমেন্টেড নিউট্রোফিল পর্যন্ত চলে আসলাম। এখানে দেখো, মাইলোব্লাস্টে একটা রোগ হয়, প্রোমাইলোসাইটের একটা রোগের নাম আছে, ব্যান্ড ফর্ম, গ্রানুলোসাইট, এদের একটা রোগের নাম আছে। হ্যাঁ, আবার নিউট্রোফিল কাউন্ট যদি বেড়ে যায় তার কিন্তু একটা রোগের নাম আছে, এটা আমরা পরে বলবো যখন ডিজিজ পড়াবো। শুধু হিমোপোয়েসিসটা জেনে যাও, এইভাবে ডেভেলপমেন্টটা হয়। তারপরে আসে হলো মনোসাইট, মনোব্লাস্ট থেকে হয়, মনোব্লাস্ট থেকে হয় মনোসাইট, স্নোব্লাস্ট থেকে হয় স্নোফিল, তারপর মেগাক্যারিওব্লাস্ট থেকে প্রো মেগাক্যারিওব্লাস্ট, তারপর হলো মেগাক্যারিওসাইট, তারপর হলো প্লেটেলেট। গেল? বুঝা গেল? ওকে, ইয়েস স্যার। বুঝা গেছে? আচ্ছা, জি এখন স্যার। তোমার এখন তোমার চলে যাও লিম্ফয়েড টিস্যুর আর কি। এটা কিন্তু দেখো গ্রানুলোসাইটিক সিরিজ অফ সেল। এখন তোমাকে যদি বলা হয় যে গ্রানুলোসাইটিক সিরিজ অফ সেলগুলোর নাম বলো, কি বলবা? গ্রানুলোসাইট, দেখো গ্রানুলোসাইট সিরিজ অফ সেল নাম কি কি বলবা? দেখো এখানে বলছে নিউট্রোফিল। হ্যাঁ, মাইলোব্লাস্ট থেকে যেটা হলো এটা হলো নিউট্রোফিল, এর গ্রানুল আছে। তারপর মনোসাইটের গ্রানুল আছে, স্নোফিলের গ্রানুল আছে। এগুলো হলো গ্রানুলোসাইটিক সিরিজ। মেগাক্যারিওব্লাস্ট থেকে মেগা পেলাম হলো প্লেটেলেট। প্লেটলেট। প্লেটেলেট পেলাম। প্লেটেলেট কেন? যেমন ডেঙ্গুতে প্লেটেলেট কমে যায়, আইটিভিতে প্লেটেলেট কমে যায়, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে প্লেটেলেট কমে যায়, লিকিমিয়াতে প্লেটেলেট কমে যায়। এই যে দেখছো না আমাদের দেশে এখন বিভিন্ন যে অসুখ বিসুখ হচ্ছে, এই যে তোমার কি বলে ওর নাম, এই যে কি ওর নাম বলছে এখন, যেটা এই যে আমরা কয়দিন আগে মারাই যাচ্ছিলাম, এখনো করোনা। লকডাউন চলছে, করোনাতে প্লেটেলেট কোভিড কমে যায়। 19। কোভিড-19, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। কোভিড-19 প্লেটেলেট কমে যায় এবং রক্তক্ষরণ হচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত যাচ্ছে তার। তাহলে প্লেটেলেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এ হলো এই গেল আর কি। তারপরে ডান দিকে আরো চলে যাও, ডান দিকে লিম্ফয়েড সিরিজ অফ সেল। তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় হোয়াট আর দ্য লিম্ফয়েড সিরিজ অফ সেল, হাউ টু অ্যান্সার? বিটা সেল অ্যান্ড টি সেল। এখানে বি সেল অ্যান্ড টি সেল, এনকে সেল, এগুলো বলবো পরে, ঠিকই আছে, কিন্তু ডেভেলপমেন্টটা কিভাবে হলো? একটা হলো লিম্ফোব্লাস্ট, একটা হলো লিম্ফোব্লাস্ট, লিম্ফয়েড টিস্যু থেকে হচ্ছে লিম্ফোব্লাস্ট, দেন লিম্ফোব্লাস্ট থেকে হচ্ছে লিম্ফোব্লাস্ট থেকে হচ্ছে লিম্ফোব্লাস্ট থেকে হচ্ছে প্রোলিম্ফোসাইট, প্রোলিম্ফোসাইট, প্রোলিম্ফোসাইট থেকে হলো লিম্ফোসাইট, লিম্ফোসাইট থেকে আবার দুই ধরনের হচ্ছে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। আবার বি লিম্ফোসাইট থেকে হচ্ছে প্লাজমা সেল, আবার প্লাজমা সেল থেকে হচ্ছে অ্যান্টিবডি প্রোডাক্ট। বুঝা গেল? আইজি। বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এখন ধরো এই যে লিম্ফোব্লাস্ট যদি কারো শরীরে বেড়ে যায় তাহলে লিউকিমিয়া বলছি। যদি ধরো প্রোলিম্ফোসাইট এন্ড ম্যাচিউর লিম্ফোসাইট যদি বেড়ে যায় আমরা এটাকে লিম্ফোমা বলছি। একটু আগে বললেন লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া, আর এটাকে বললাম লিম্ফোমা। গালফ অফ ডিফারেন্স, গালফ অফ, একটা বলছি লিউকিমিয়া আর একটা বললাম লিম্ফোমা, ঠিক আছে? এরপর নিচে আসো, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। বি লিম্ফো তৈরি হচ্ছে কি প্লাজমা, প্লাজমা সেল। প্লাজমা সেলের থেকে কি তৈরি হয় বলো? স্যার আইজিজি, আইজি, প্লাজমা সেল ইমিউনোগ্লোবিন। ইমিউনোগ্লোবিন। হ্যাঁ, বলতে হবে ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়। এখন তোমাদেরকে ইমিউনোগ্লোবুলিন ক্লাসিফিকেশনটা পড়ে নিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অনেক কোশ্চেন পাবে এখান থেকে, অনেক কোশ্চেন। আজকে যে ধরো আজকে আজকে একটা একটা ও নেগেটিভ মাদার, ও নেগেটিভ মাদার একটা ও পজিটিভ বাচ্চা কি করলো, তোমার হলো প্রস্রাব করলো, ফার্স্ট ইস্যু হলো, সেকেন্ড ইস্যু তুমি ইমিউনোগ্লোবুলিন দিবা। কোন ইমিউনোগ্লোবুলিন? এই জন্য তোমাকে ইমিউনোগ্লোবুলিনটা জানতে হবে। গাইনিতে যারা পড়াশোনা করবে, শুধু তাই নয়, একটা ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপোরা হয়েছে আর কি, একটা ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। কোন ইমিউনোগ্লোবুলিন দিবা? একটা
তোমার হলো গুলেনবারি সিনড্রোম হয়েছে, গুলেনবারি জিবিএস বলে, গুলেনবারি সিনড্রোম একটা হয়েছে। এটাতে একটা হিমোগ্লোবিন দিতে হবে, তাহলে তোমাকে হিমোগ্লোবিন গুলো ভালো করে জানতে হবে। হ্যাঁ, এই জন্য তোমাকে আমি এই দূরে এত দূরে টেনে নিয়ে আসছি। হিমোপয়েসিসে লিম্ফোব্লাস্ট, প্রোলিম্ফোসাইট, তারপর হলো লিম্ফোসাইট, ম্যাচিউর লিম্ফোসাইট, তারপর হলো বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, প্লাজমা সেল, তারপর হলো ইমিউনোগ্লোবিন। তাহলে আমাদের এই এই যে এন্টায়ার হিমোপয়েসিস, দিজ আর অল অ্যাবাউট হিমোপয়েসিস। এখানে অনেক ডিজিজ আছে, অনেক ডিজিজ। এটাকে কেন্দ্র করে পুরো একটা হেমাটোলজি বই লেখা হয়েছে। হ্যাঁ, পুরো একটা হেমাটোলজি বই লেখা হয়েছে, যে বইটা ধরো এখন যে কোনো ডিজিজ যদি তুমি একটা হাসপাতালে, ইউ আর দ্য অ্যাপ্রেন্টিস, তোমরা ক্লাসে লল